অম্বুবাচী, যাকে বলা হয় বর্ষার আগমনের বার্তা। দেখবেন স্কুল কলেজগুলোতে যে গরমের ছুটি দেওয়া হয় অথবা মর্নিং স্কুল করা হয়, তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই। অম্বুবাচী হলেই বর্ষার আগমন ঘটবেই। বন্ধুরা, অম্বুবাচী মানে শুধু যে বর্ষার আগমন তা কিন্তু নয়। আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচীকে এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কি এই অম্বুবাচী, কেন এই অম্বুবাচী পালন করা হয়, কারাই বা এই অম্বুবাচী পালন করে থাকেন, এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে। সর্বোপরি এই বছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই অম্বুবাচী কখন লাগছে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাচী কখন ছাড়ছে, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম। কেউ কেউ একে অম্বুবাচী বলে, কেউ অমাবতী বলে, কেউ রজ উৎসব বলে থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করার সনাতন সংস্কারে অম্বুবাচীর উৎস। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় কাল বলে গণ্য করা হয়। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি হিসেবে গণ্য করা হয় এবং তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়। আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচীর নিবৃত্তির পরই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করত। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজস্বলা হয়। একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসেবে সমার্থক গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্র মতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এনারা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এই 3 দিন। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভেই শুরু হয় এই অম্বুবাচী প্রবৃত্তি, যা থাকে পরবর্তী 3 দিন পর্যন্ত।
এই বছর 2026 সালে 1433 বঙ্গাব্দে এই অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 22শে জুন 7ই আষাঢ় সোমবার রাত্রি 9:10 থেকে, যাকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এই সোমবার রাত্রি 9:10 থেকে শুরু হচ্ছে এবং এই অম্বুবাচী থাকবে আগামী 26শে জুন 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33 পর্যন্ত, যাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচীর নিবৃত্তির পরই বর্ষার পূর্ণরূপে আগমন ঘটবে। বন্ধুরা, অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত। শাস্ত্র মতে এই অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী শীতলা, মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় ঘরের বিভিন্ন দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্র পাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে। তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র পাঠ করতে পারবেন। অম্বুবাচীতে গুরু পুজো করা যায়। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয়। তবে প্রত্যেক দিন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রয়োজন। এই সময় বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এই কাজ করা উচিত নয়। বিধবা এবং সন্ন্যাসীরা রান্না করা খাবার এই সময় গ্রহণ করেন না। এই সময়ে নখ বা চুল কাটা একেবারেই উচিত নয়। বলা হয় এই সময়ে নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয়, বিশেষ করে শার্টিন কাপড়। এই সময় নদীতে বা খোলা জলাশয়ে স্নান করাও উচিত নয়। এই সময়ে কখনোই জমি বা বাড়ি ক্রয় ও বিক্রয় করা নিষিদ্ধ। এই সময়ে অবিবাহিত মহিলাদের গাছে ফুল তোলার ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে। বলা হয় এই অম্বুবাচীর সময়ে যারা এই অম্বুবাচী পালন করে থাকেন তাদের ফল দান করা অত্যন্ত একটি শুভ কাজ। এই সময়ে কামাখ্যায় বা কাছাকাছি কোনো গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং পুজো করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এবং অম্বুবাচী প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয়। দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয়। বন্ধুরা, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হল ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান। তিনি আদি শক্তির রূপ। তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অম্বুবাচী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। যদি এরপরও কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।